এখন পড়ব হলো কি পঞ্চধর্ম রাসায়নিক বন্ধনের অনুধাবনমূলক প্রশ্নগুলা কিছু দেখি একটু কি আছে এখানে। দেখো প্রথম প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ কি? আমরা এটা অবশ্যই জানি, নিষ্ক্রিয় গ্যাসগুলা নিষ্ক্রিয়, তার মানে সে ইলেকট্রন দেয়ও না নেয়ও না। কেন এই কাজটা ঘটে? এর মূল কারণ হলো তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তার মানে সে অষ্টকপূর্ণ। হিলিয়াম ছাড়া আমরা প্রত্যেকটা মৌলের দেখব সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা কী থাকে? পূর্ণ থাকে। তাইলে যদি একটা কথায় উত্তর দেওয়া যায় সেটা হলো সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা কী থাকবে? পূর্ণ থাকবে। এটাই হলো নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ। এই জন্য সে ইলেকট্রন গ্রহণ বা বর্জন কিছুই করে না, গ্রহণ বা বর্জন কিছুই করে না। তাই নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয়, শেষ, আর কোনো কথার দরকার নেই। বা তুমি চাইলে দুইটা উদাহরণ দিয়ে দিতে পারো। তাহলে তুমি নিয়নের একটা উদাহরণ দিয়ে, নিয়ন কত 10, এই যে 1s2 2s2 2p কত 6, সর্বশেষ কক্ষপথ 8টা ইলেকট্রন মানে অষ্টকপূর্ণ। আর হিলিয়ামের বেলায় কি দুইয়ের নিয়ম, দুইয়ের নিয়ম পূর্ণ। এইটুকু আমরা বুঝলাম নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয়। ঠিক আছে, বুঝতে পারছি কথা। আমরা কিন্তু একটা একটু পরে দেখবা এক একটা পড়বো ক খ, কিন্তু এক একটা ক খের দ্বারা আমরা কিন্তু অনেকগুলো খ শিখে যাবো। ঠিক আছে, সবাই খেয়াল করো। পড়লো কি, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজকে পদসারণীর নিচে আলাদা করে স্থান দেওয়া হয় কেন? যেটা সবাই জানো যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজটা পদসারণীর একেবারে কই থাকে? নিচের দিকে থাকে। ঠিক আছে, এখন এদেরকে স্থান দেওয়া হয় মূলত কারণটা হইলো এটা, একটু দেখাই। দেখো একটা পেজ ক্রিয়েট করলাম। দেখো আমরা যদি দেখি এই যে ল্যান্থানাইটের অ্যাক্টিনাইট সিরিজ, এই যে যেটা, হ্যাঁ এই যে এটা, এখন দেখো এই ল্যান্থানাম থেকে লুটেসিয়াম, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে, আমরা জানি এই মৌলগুলার বেলায় খেয়াল করো, এই যে 57 থেকে 71, খেয়াল করো 57 থেকে 71 যেগুলো আছে, এখন এই প্রত্যেকটা ধর্ম একই। এখন এই একটা ঘরে কি সবার স্থান দেওয়া পসিবল না, এই জন্য এই মৌলগুলোকে এখানে স্থান দেওয়া হয়েছে। আবার দেখো এই যে অ্যাক্টিনিয়াম থেকে একেবারে লরেন্সিয়াম পর্যন্ত যে মৌল, সবগুলার ধর্ম প্রায় সেম। এখন একটা ঘরে কি সবাইকে স্থান দেওয়া পসিবল? দেখানো পসিবল, একটা একটা করে লিখে দিল যে অ্যাক্টিনিয়াম থোরিয়াম এগুলো লিখে দিলে সৌন্দর্য থাকে না। এই জন্য এগুলোর নিচে দিয়ে দেওয়া হয়েছে, এগুলোরে কি এখানে দেওয়া হয়েছে। বুঝতে পারছো কথা? তাহলে প্রদর্শনের একটা বিন্যাস এবং সৌন্দর্য এবং বিন্যাস ঠিক রাখার জন্য দেওয়া হয়েছে। আমরা জানি যে এই যে ল্যান্থানাম সিরিজের মৌলগুলো সবগুলো ধর্ম কি একই, তাই এদেরকে একটি ঘরে রাখা পসিবল না, অসম্ভব না। তাই এদেরকে নিচে রাখা হয়েছে এবং অ্যাক্টিনিয়াম সিরিজের সকল মৌলগুলোর ধর্ম প্রায় একই, তাই এই 4টি মৌলকে নিচে স্থান দেওয়া হয়েছে। কি ক্লিয়ার? ঠিক আছে, তুমি আমার একটা লারা দাও। ঠিক আছে, বসো। ঠিক আছে, একটু মনোযোগ দাও। তারপরে কি, মৃৎক্ষার ধাতুগুলোর এরূপ নামকরণের কারণ কি? এগুলো কেন মৃৎক্ষার বলা হলো? দেখো এক নম্বর কথা বলবো মাটিতে পাওয়া যায়। এক নম্বর কি, মাটিতে পাওয়া যায়। দেখো মাটিতে পাওয়া যায়। 2 নম্বর কথা হলো এই যে এগুলা ক্ষার। কেন ক্ষার? কারণ যদি আমরা ধরলাম বেরিলিয়াম, এগুলা পানির সাথে কি করে? বিক্রিয়া করে। এই যে ধরো ম্যাগনেসিয়াম, এগুলা পানির সাথে কি করে? বিক্রিয়া করে। এগুলা বিক্রিয়া করে, এই দেখো ম্যাগনেসিয়ামের সাথে এই যে ওএস কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়ামের সাথে কি? বেরিলিয়াম হাইড্রোক্সাইড। এই যে এগুলো উৎপন্ন করে, এটা একটা ক্ষার। এটা একটা কি? ক্ষার। আর এই ক্ষারগুলা মাটিতে পাওয়া যায়, এই জন্য বলা হয় মৃৎক্ষার ধাতু। কি ক্লিয়ার? বলতে পারবো এগুলো একেবারে সহজ প্রশ্ন। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও রঙিন নয় কেন? ডি ব্লক এবং অবস্থান্তর মূলের ব্যাখ্যা এখানে শিখে যাচ্ছে আমরা। দেখো আমরা জানি কি, খেয়াল রাখবা, স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নটা হলো স্ক্যান্ডিয়াম 3+। কত? স্ক্যান্ডিয়াম 3+। খেয়াল রাখবা, আমি যদি ইলেকট্রন বিন্যাস করি স্ক্যান্ডিয়াম 3+, এখানে স্ক্যান্ডিয়াম 21, 3+ হয়, একটা কমে গেছে, হয়ে গেছে কত? 18।
বিন্যাস করলে আসে 1s2 2s2 2p6 3s2 3p কি 6 আর নাই, কারণ আর তো ইলেকট্রন নাই, তাহলে ডিতে যাই নাই, ডিতে কি যাই নাই, তাইলে এটা কি অবস্থান্তর না, এটা অনলি ডি ব্লক মৌল, কারণ এটার অবস্থান্তর হওয়া যে ধর্ম সেটা কি হইল না, এটা অবস্থান্তর না, কারণ অবস্থান্তর হইতে হইলে শুধু স্ক্যান্ডিয়াম তো নেওয়া যাবে না। ভালো প্রশ্ন করছো। আমি যখন নিবন্ধন পরীক্ষা দেই, আমার নিবন্ধন পরীক্ষায় আমার কিন্তু এই বাইবাতেই কোশ্চেনটা করছিল। নিবন্ধন স্কুল নিবন্ধনে, মানে স্কুল নিবন্ধন হলো যে ওই যে স্কুলে বা কলেজে যারা এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো ওইখান থেকে নেওয়া হয়, ঠিক আছে। তো ওইখানে আমার প্রশ্ন করছিল অবস্থান্তর মৌল কাকে বলে। তো ওই ম্যাডাম একটা কথাকেই হাইলাইটস করছে। ম্যাডাম আমার এই কথাটার পরে আমার এই কথাটা বলছে, বলি কি বলছে, আমার যেমন অবস্থানমূলক কাকে বলে, অবস্থানমূলক সঙ্গ হলো যে সকল ডি ব্লক মৌলের, দেখো যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের, দেখো স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ থাকে। কি থাকে? অপূর্ণ, মানে ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, তাকে অবস্থান্তর মৌল বলে, দেখো এই যে আমি এই কথাটা বলছি, হুবহু এই কথাটা বলছি, বলার পরে ম্যাডাম আমারে বলছে যে ঠিক আছে, কারণ ম্যাডাম জানতেই চাইছে কি জানো, যে এই কথাটা আমি বলি কিনা, এই স্থিতিশীল কথাটা বলি কিনা। কারণ অনেকেই বলবো যে সকল ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালটা অপূর্ণ থাকে, 1 থেকে 9 থাকে, সেটা অবস্থান্তর মৌল। কিন্তু তুমি যদি এই লাইনটা না বলো, স্থিতিশীল কথাটা না বলো, তাহলে তুমি 0 পাইবা। বুঝতে পারছো কথা? যারা সঠিক খাতা দেখে, যারা সঠিক শিক্ষক, একেবারে যে সঠিক দেখে, সে কিন্তু আগে এই লাইনটা দেখবে, কারণ এই লাইন ছাড়া এই সংজ্ঞার কোনো ভ্যালুই নাই। তুমি বললা যে স্যার স্ক্যান্ডিয়াম হইলে কি হইতো, কারণ স্ক্যান্ডিয়াম অনলি পরমাণু থাকা অবস্থা অবস্থান্তর নাকি না অবস্থান্তর সেটার পরিমাপ করা হয় না। বুঝছো আমার কথা? তাইলে এই স্থিতিশীল কি, কারণ স্ক্যান্ডিয়াম যখন 3টে ইলেকট্রন ত্যাগ করে, স্ক্যান্ডিয়াম 3+ হয়, তখনই সে স্থিতিশীল। বুঝতে পারছো কথা? তখন আয়রনের 2টি স্থিতিশীল পাওয়া যায়, Fe2+, Fe3+, জিঙ্কের 2+, ঠিক আছে, এগুলো তো আমরা জানি সবাই, তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। বুঝছো কিনা? তাইলে ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়ন হইলে 3+, আয়রনের বেলায় স্থিতিশীল কোনটা? Fe2+, Fe3+, জিঙ্কের বেলায় জিঙ্ক কি 2+, এই যে এগুলো একটু খেয়াল রাখতে হবে। বেশি স্থিতিশীল তোমার এটা দিয়ে তুমি ব্যাখ্যা দিবা আয়রনের বেলায়, ঠিক আছে। তাইলে এখন দেখলাম ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা কি অপূর্ণ বলতে কি ডি নাই, তাহলে এটাকে অবস্থান্তর না, আর অবস্থান্তর যেহেতু না, সেহেতু সেই রঙিন যৌগ গঠন করে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো কথা? এর ভিতরে দেখবো এই জিঙ্কও পারবে না, কারণ জিঙ্ক তো 30 বিন্যাস করলে দেখবো লাস্টে আছে D10 অবস্থান্তর না, তাহলে সে কি রঙিন যৌগ গঠন করে না, ঠিক আছে। অবস্থান্তর যদি আমি বলি যে 4 চতুর্থ পর্যায়ে কটা অবস্থান্তর মৌল আছে? চতুর্থ পর্যায়ে এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এখানে কিন্তু 10টা, কয়টা? 10টার ভিতরে স্ক্যান্ডিয়াম বাদ আর জিঙ্ক বাদ, তাহলে কটা থাকে? 8টা, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন আসছে এক সময়, ঠিক আছে। তাইলে আশা করি এইটুকু ক্লিয়ার সবাই। সোডিয়াম এর আয়নীকরণ শক্তি পটাশিয়াম অপেক্ষা বেশি কেন? আমরা জানি কি, এটা একেবারে সহজ একটা প্রশ্ন, আমি পড়ার জন্য পড়াচ্ছি। সোডিয়ামের নিচে তো পটাশিয়াম, উপর থেকে নিচে গেলে আমরা জানি ব্যাসার্ধ কি হয়? বাড়ে, তাই আয়নীকরণ শক্তি কি হয়? কমে। আয়নীকরণ শক্তি কি হয়? কমে। তাইলে সোডিয়ামের আয়নীকরণ শক্তি পটাশের থেকে অবশ্যই কি হবে? বেশি হবে। এজন্য সোডিয়ামের কি বেশি, এখানে ব্যতিক্রম নাই, ঠিক আছে। খেয়াল রাখবে, এগুলো দিলে ব্যতিক্রমটাই বেশি দেয়, যদিও এখানে ব্যতিক্রম নাই। অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা কম কেন? এই যে একটা ব্যতিক্রম, ঠিক আছে। আমরা জানি কি নাইট্রোজেন আগে
অক্সিজেন কি পরে। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কি হয় কমে, ব্যাসার্ধ কি হয় কমে। কীভাবে কমে? কারণ বাম থেকে ডানে গেলে কোনো শেল বাড়ে না, কিন্তু একটা করে ইলেকট্রন বাড়ে। আর ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াসের আকর্ষণ থাকায় যত ইলেকট্রন বাড়ে তত আকর্ষণ বাড়ে, তত কাছে চলে আসে। বুঝতে পারছো? এগুলো বিস্তারিত কথা বলছিলাম। তাহলে বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে, তাহলে আয়নীকরণ শক্তি কি বাড়ে না? আয়নীকরণ শক্তি বাড়ে। বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে, আয়নীকরণ শক্তি কি হয়? বাড়ে। সেগুলো আয়নীকরণ শক্তি বেশি, কার হওয়ার কথা বেশি? অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যায় অক্সিজেনের বেশি হয় না, হয় কার? নাইট্রোজেনের বেশি হয়ে যায়। কার বেশি হয়ে যায়? নাইট্রোজেনের। কেন? কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি বলতো? ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেন 7টা হয়ে যায় 1s2, 2s2, 2p কত? 3। আর অক্সিজেনের বেলায় দেখা যায় 8, 1s2, 2s2, 2p কত? 4। এই যে আমরা দেখতে পাই যে এখানের অর্ধপূর্ণ ফিউরাল কি অর্ধপূর্ণ, এই অবস্থায় অধিক স্থিতিশীল। আর যেহেতু বেশি স্থিতিশীল, এই কাঠামোটা ভাঙ্গা কি কঠিন। বুঝছো কি না? এখান থেকে ইলেকট্রন নেওয়া কি বেশি কঠিন, এই জন্য এখানে বেলা আয়নীকরণ শক্তি কি হয়ে যায়? বেশি হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো কথা? তাহলে নাইট্রোজেন তুলনায় অক্সিজেন, অক্সিজেন তুলনায় নাইট্রোজেনে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। পারবা? কি প্রশ্ন আছে এখানে বলো তো? তাহলে আশা করি এগুলো বুঝতে পারবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বোরন ও বেরিলিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? সেম ব্যাখ্যা, সেম অ্যাজ ইউজুয়াল ব্যাখ্যা। ঠিক আছে? বোরন আর বেরিলিয়ামের মধ্যে আমরা জানি বেরিলিয়ামের পরে বোরন, তাইলে বেশি হওয়ার কথা ছিল কার? বোরনের, কিন্তু বেশি হয়ে যায় কার? বেরিলিয়ামের। কারণ বেরিলিয়ামের কি বলতো 1s2, জাস্ট 2s2, তাহলে এস পূর্ণ, কিন্তু বেরিলিয়ামের বেলা দেখা যায়, বোরনের বেলা দেখা যায় 1s2, 2s2, 2p1, তাহলে সেটা কিন্তু কি স্থিতিশীল না। বেরিলিয়ামের কাঠামোটা স্থিতিশীল, বোরনের স্থিতিশীল না। তাহলে বুঝছো? পারবা কিনা এটা? এটা ব্যাখ্যা দিতে পারবা? না পারলে জানাও। ঠিক আছে? ফ্লোরিন এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি কেন? পর্যায় সারণীর সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌলকে ফ্লোরিন। কেন জানো? ফ্লোরিনের চেহারা দেখলে বুঝতে পারবা। কারণ এই দেখো, আমরা জানি এই যে এই লোক তো হলো, এগুলোর তো কোনো ইলেকট্রোনেগেটিভ নাই। এরা এরা কেমন লোক? ইলেকট্রন নেয়ও না, দেয়ও না। এইদের ইলেকট্রোনেগেটিভ শূন্য, এরা ইলেকট্রন কারোর কাছে নেয়ও না, দেয়ও না। ঠিক আছে? একেবারে নোবেল গ্যাস। এগুলোর যদি আমরা বাদ দিয়ে দিই, এগুলো যদি বাদ দেই, তাইলে পর্যায় সারণীর সবচেয়ে কোনায় কে আছে? ফ্লোরিন। দেখো একেবারে এভাবে কল্পনা করলে উপরের কোনায়, এভাবে কল্পনা করলে কি উপরে। আমরা জানি একই হ্যাঁ দেখো আমি একটু বলি তাহলে বুঝে যাবে। এখন একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কি হয়? কমে। ইলেকট্রোনেগেটিভিটি কি বাড়ে? আয়নীকরণ শক্তি, ইলেকট্রোনেগেটিভিটি এবং কি ইলেকট্রন আসক্তি সবই কি বাড়ে। খেয়াল করো, বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে, তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ সবই কি বাড়ে। তাইলে এর কি সবার বেশি? এই বাম থেকে ডানে গেলে সবার বেশি। আবার উপর থেকে নিচে গেলে, উপর থেকে ব্যাসার্ধ কি হয়? বাড়ে। আয়নিক শক্তি কি হয়? কমে। তাহলে এই অনুযায়ী সবার বেশি কার? তাও ফ্লোরিনের। বুঝছো কি না? সে এমন একটা পজিশনে বসে আছে, সে বাম থেকে ডানে গেলেও তার বেশি, উপর থেকে নিচে গেলেও কি সে নিয়মে তার কি বেশি। কি বুঝছো কি না? তো তুমি বলবা আমরা জানি ফ্লোরিন এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, কারণ ফ্লোরিন পর্যায় সারণীর সবচেয়ে ডানে অবস্থিত এবং উপর থেকে নিচে সবচেয়ে উপরে কি অবস্থিত। তাই বাম থেকে ডানে গেলে আমরা জানি ব্যাসার্ধ কমে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, সেই অনুযায়ীও ফ্লোরিন বেশি, এবং উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি কমে, সেই অনুযায়ী ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি। ঠিক আছে? বলতে পারবা? শনিবারে 2টা। ক্লোরিন একটা তো নামাজ টামাজ পড়া আসবা, এইখানে একটু বসে থাকবা। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? দেখো ক্লোরিনের আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? আমরা জানি ফ্লোরিন এর নিচে কি ক্লোরিন, একই পর্যায়ের উপর থেকে নিচে গেলে সেম প্রশ্ন যদি অক্সিজেন সালফারের বেলায় হয়, অক্সিজেন সালফারের বেলায় হইলে সে উপর থেকে নিচে গেলে কি ব্যাসার্ধ কি হয়? বাড়ে, তাইলে
আসক্তি কি হয়, কমার কথা, কিন্তু দেখা যায় কি হয়ে যায়, উল্টা হয়ে যায়। সেম অক্সিজেনের আসক্তির তুলনায় সালফারের আসক্তি কি হয়ে যায়, বেশি হয়ে যায়, কারণ অক্সিজেনের চার্জ ঘনত্ব কম বেশি, আর সালফারের কি কম। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, স্বাভাবিক হিসাব। এখানে চার্জ ঘনত্ব কম মানে এখানে কম, বেশি জায়গায় কম মানুষ আছে, কম ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন আসলে কার কাছে বেশি দ্রুত আসবে, ক্লোরিনের কাছে আসবে। আসক্তি মানে তো কে দ্রুত ইলেকট্রনটাকে টাইনে নিয়ে যেতে পারে তার কাছে। কি বুঝতে পারছি আমরা? আশা করি নাইট্রোজেন আর ফসফরাসের বেলায় আসক্তির ব্যতিক্রম হয় না, বুঝছো? আচ্ছা, আমরা একটু এটা দেখার ট্রাই করি। এটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? তুমি প্রথম সংজ্ঞায় সুন্দর করে লিখবা। আমরা জানি যেই অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয় রূপে ক্রিয়া করে তাকে উভধর্মী অক্সাইড বলে। শেষ, এই সংজ্ঞা, এত আর কঠিন কিছু লেখার দরকার নেই। যে অক্সাইড অ্যাসিড ও ক্ষার অথবা অম্ল ও ক্ষার উভয় রূপে ক্রিয়া করে তাকে কি বলা হয়, উভধর্মী অক্সাইড বলা হয়। দেখো, এই যে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করলো, সোডিয়াম অ্যালুমিনেট আর পানি উৎপন্ন করলো, তাহলে দেখো সে ক্ষারের সাথে যখন বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করলো, তখন সে কিন্তু কি অ্যাসিড। আবার দেখো, সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, কার সাথে বিক্রিয়া করছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই যে লবণ আর পানি উৎপন্ন করছে, এই বিক্রিয়া কিন্তু সহজ, শিখাইছে এই বিক্রিয়াগুলো। তাহলে এটা কি বলতো, ক্ষার। এখন তাহলে দেখো, সে একবার অ্যাসিড একবার কি ক্ষার। যখন সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করলো তখন সে অ্যাসিড, আর যখন সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে তখন সে কি হয়ে যায়, ক্ষার। ক্লিয়ার? এই জন্য Al2O3 একটা উভধর্মী অক্সাইড। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর এটা দেখি আমরা। দেখো, Na2O ক্ষারধর্মী, SO3 অম্লধর্মী কেন? খুবই সুন্দর একটা প্রশ্ন। Na2O এটা হলো ধাতুর অক্সাইড। কার অক্সাইড? ধাতুর অক্সাইড। আর এটা কার অক্সাইড? অদূর অক্সাইড। সোডিয়াম, আম মানে ধাতু, আম মানে কি ধাতু। ধাতুর অক্সাইড মুখস্থ করে ফেলছিলাম তোমাদেরকে। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। অ বলছিলাম, অধাতু অম্ল। ঠিক আছে, তাহলে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অদূর অক্সাইড কি অম্লধর্মী। কেন? কারণ দেখো, এই যে ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাইলে এই জন্য ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী। অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, তাই এটা কি অম্লধর্মী। বুঝছো কিনা? ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটা ক্ষার উৎপন্ন করছে, তাহলে কি ধাতুর অক্সাইড কি ধর্মী, ক্ষারধর্মী। অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটা কি উৎপন্ন করছে, অম্ল উৎপন্ন করছে, তাহলে এটা কি অম্লধর্মী। ঠিক আছে কিনা? তুমি যদি এই শুধু বিক্রিয়া দুইটা দিয়ে দাও আর খালি লেখা দাও যে অ্যাসিড ও ক্ষার হিসেবে ক্রিয়া, সরি এটা তো দরকার নেই, যদি বিক্রিয়া দুটো দিয়ে দাও তাও তোমার অনেক সারা 2 নম্বর দিবে, অনেক সারা 2 নম্বর দিয়ে দিবে। কারণ তারা এটা দেখাই খুশি হয়ে যাবে যে হ্যাঁ এই তো বুঝিয়ে গেছে, এটা তো কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছ যে ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করছে ক্ষার উৎপন্ন করছে, তাহলে অবশ্যই ক্ষারধর্মী। অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করছে, তাহলে অম্লধর্মী। কত সুন্দর। ঠিক আছে, তুমি এই বিক্রিয়াগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবে এই প্রশ্নে। ঠিক আছে, তুমি বাংলা লিখলে 1 দর পসিবিলিটি বেশি থাকে, আর বিক্রিয়া দেখলে 2 দর পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে, H2O হলো একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। সবাই এটা খুব সুন্দর করে শিখছো এবং জানো। আমরা জানি কি H2O এর একটা কোন যৌগ, সমযোজী যৌগ, কিন্তু এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কিন্তু অনেক বেশি। অক্সিজেন কত 3.5, হাইড্রোজেন কত 2.1, পার্থক্য কি 1.4। এই জন্য এটা কী যৌগ বলো তো, পোলার যৌগ। এই জন্য এই যে অক্সিজেন এর ইলেকট্রোনেগেটিভিটি কী হয়ে যায়, বেশি। বেশি হওয়ার কারণে সেই ইলেকট্রন নিজেকে টাইনে নিয়ে যায়, এই জন্য সে হয়ে যায় মাইনাস, এর মানে দেয় কি প্লাস, আর এর মানে দেয় কি প্লাস। এই জন্যই কি পানি একটি পোলার যৌগ। শেষ। আর যদি আরেকটু সুন্দর করতে চাও, যে আমরা জানি ইলেকট্রোনেগেটিভ পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হইলে সে কি বলতো, পোলার সমযোজী। তাই তো, পোলার সমযোজী। যেহেতু এদের পার্থক্যটা 1.4 মানে 0.5 থেকে 1.7 এর মধ্যে, তাই এটা পোলার। ঠিক আছে, আরেকটু এঁকে দিবা সে। আশা করি আমরা বুঝতে পারছি এটা। PCl5 অণু কীভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। এটার সাথে আরেকটু জোড়া দিয়ে দিতে পারে যে PCl5 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না কেন, এটাও আসতে পারে। PCl5 গঠিত হয়, NCl5 গঠিত হয় না কেন।
দেখো আগে পি সেলফ গঠন করি, তারপর এন সেলফ গঠন করতে পারবো, অথবা এন সেলফ কেন করে না সেটা আগে দেখানো যায়। আমাদের উইশ ধরো ফসফরাসটা যদি আগে লেখা আছে দেখি, ফসফরাস কত 15, 1s2 2s2 2p6 3s2 3p কত 3, তাই তো। এখানে খেয়াল করো, আমরা যদি এখানে একটু বিনাশ করি, লাস্টের শক্তিস্তর নিয়ে কথা বলবো আমরা, হ্যাঁ। আর এখানে পিতে কয়টা বক্স, 3টা, এখানে কয়টা 2টা, আর এখানে কয়টা 1টা 1টা 1টা। এখন তো এখানে 3D অর্বিটাল আছে কিন্তু ইলেকট্রন নাই, কারণ 3 নম্বর শেলে 3D কিন্তু সম্ভব, তাই তো। এইখানে খেয়াল করো, ফসফরাস যখন এক সাইডের অবস্থায় যায় তাহলে 1s2 2s2 2p6, এইখানে একটু সবাই নজর দিয়ে তাকাও, হ্যাঁ। এইখানে দেখো, এখানে একটু নজর দিয়ে তাকাইবা, এই ডিটাও কিন্তু আমরা এখানে লিখতে পারবো। ডিতে বক্স থাকে কয়টা 1 2 3 4 5টা। ধরো ডিতে আমি এখানে লিখলাম, বক্সটা আগে দিলাম, সমস্যা কি 1 2 3 4 5। এইখানে একটু খেয়াল করো, এইখান থেকে একটা ইলেকট্রন, এই যে উত্তেজিত অবস্থায় এই যে একটা ইলেকট্রন এখান থেকে কই চলে যায়, এখানে চলে যায়, আর এখানে 1 2 3। তাহলে দেখো এখন যোজনী কত হয়ে যায় তার 5, এখানে যোজনী কত 3। এইভাবে এখানে গঠন করে FeCl3 হইতে পারে। আর উত্তেজিত অবস্থায় সেই ইলেকট্রন এখান থেকে একটা এখানে যায়, বিজোড় হয়ে গেছে কয়টা 5টা, তখন গঠন করতে পারে কি FeCl5। এটাও আসতে পারে FeCl3 FeCl গঠন করে কীভাবে ব্যাখ্যা করো। কিন্তু অপরপক্ষে নাইট্রোজেনের বেলা দেখো কি ঘটনা ঘটে, নাইট্রোজেন কত 7, হ্যাঁ গুড, D9, 1s2 2s2 2p কত এখানে 3। তাহলে দেখো এর কি 2D আছে না, যেহেতু 2D নাই এরকম অষ্টক সম্প্রসারণ করা সম্ভব না। এই যে এই কাজটা করলাম, এই যে ইলেকট্রনটা এখানে স্থানান্তর করলাম, এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এটা যদি পরীক্ষায় আসে তবে এটা ব্যাখ্যা দিতে পারবা, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ, এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। বুঝছো কথা? তাইলে ফসফরাস এর যেহেতু ডি অরবিটাল আছে, তাই সে অষ্টক সম্প্রসারণের মাধ্যমে 3s থেকে একটি ইলেকট্রন 3d স্থানান্তর করতে পারে। তাই তার যোজনী 3 হয় এবং তার যোজনী 5ও কি হয়। তাইলে ফসফরাস যোজনী কত হয় 3ও হয়, আবার কি হয় 5ও হয়। সেমভাবে তোমরা আমাকে এটা জানাবা সবাই যে সালফারের যোজনী 2 4 6 কীভাবে হয়, এটাকে আমরা আঁকতে পারবো কিনা, ঠিক আছে, সবাই আমাকে জানাইব। ওকে, দেখো এরপরে দেখো BH4 মাইনাস আয়নের গঠন চতুস্তলকীয় দেখাও যে। তাইলে আমরা দেখি এটা কোন সংকরীকরণে আছে, তাহলে তো বলতে পারো যে আসলে এটা কি চতুস্তলকীয় নাকি অন্য কিছু। আমরা কিন্তু সূত্র শিখছি হাফ ইন্টু কি কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা। তাহলে কেন্দ্রীয় মৌল কে বোরন, তাহলে বোরনের সর্বশেষ ইলেকট্রন কয়টা আছে, তাহলে বোরন হলো 5 বিয়োগ কত 2, তাহলে কত হবে 3টা, প্লাস এক যদি মৌলের সংখ্যা কয়টা 4টা, মাইনাস দেখো এই যে এখানে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আর প্লাস থাকলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাইলে এখানে কি হবে হাফ ইন্টু 8, এটা কাটা গেলে কত 4, আর 4 মানে কি sp3, আর যে sp3 তার আকৃতি অবশ্যই চতুস্তলকীয়। শেষ, এর দূরে দিব, আর কিছু দেওয়ার দরকার নেই, চতুস্তলকীয়, ঠিক আছে। যেহেতু sp3 সম্পর্কীয় আছে তার আকৃতি কি চতুস্তলকীয়, কাহিনী খতম, ঠিক আছে। এখানে চিত্র দিয়ে সময় নষ্ট করার দরকার নেই, কারণ তোমার 2 মার্ক দিব। CuNH3 4 2+ কিভাবে গঠিত হয়, আমরা টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন যদি দেখার ট্রাই করি, এখানে কিন্তু এর আকৃতিটা হয়, বিজ্ঞানীরা এটা নিয়ে একটু বিপদে পড়ছিল, ওই যে বলছিলাম, ঠিক আছে। দেখা যায় যে কপার কত, এখানে কিন্তু কপার 2+, 29, তাহলে কত হয়ে যায় 27। তাহলে 1s2 2s2 2p6, এটা একটু বলে দিই, কারণ 1s2 2s2 2p6 3s2 3p কত 6 3d, এখানে 18 18, আর এখানে কত 9, আর এখানের 4s ইলেকট্রন নাই, 4p তো ইলেকট্রন কি নাই, ঠিক আছে। একটু খেয়াল করো তো, তাই আমি যদি এখানে একটু বক্স করি, এটাকে একটু বক্স করি, ডিতে করা থাকে 9টা, এই যে 1 2 3 4, হ্যাঁ, এই 4s আর এই কি 4p। এখন খেয়াল করো যখন লিগ্যান্ড, আচ্ছা এগুলো দিয়ে নিই একটু আগে, 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো যদি অ্যামোনিয়া লিগ্যান্ড আক্রমণ করে, সবাই খেয়াল করো, অ্যামোনিয়া এর আক্রমণে
এমনই লিগ্যান্ড আক্রমণ কইরা তাহলে সাইডটা খালি জায়গা বসে গেলেই তো হইতো, তাই তো? খেয়াল করো, কিন্তু এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা। এই যে এখানে ধরো দুই, এখানে 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 বসে গেলেই তো হইতো, এই তো ছিল নিয়ম অনুযায়ী। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে এই যে যৌগটা, এটার আকৃতি হয় সমতলীয় বর্গাকার। কি হয়? সমতলীয় বর্গাকার। তার মানে সেটা থাকে ডি অ্যাসপিডি সংকরীকরণে। কোন সংকরীকরণে? ডি অ্যাসপিডি সংকরীকরণে। এই জন্য এইখানে কি হয়, একটু ডাগার ঘটনা ঘটতে যায়। দেখো কি হয়, দেখো দেখো এখানে ডাগার ঘটনা ঘটে কেমনে, দেখো এখানে এখানে এটা বল 4s, এটা কি 4p ধরে নিলাম, হ্যাঁ, এটা ধরো 3d। আচ্ছা, তাহলে কি হয় জানো, যে এটার আক্রমণে এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটে। ঘটনা দেখি, এটা ব্যতিক্রম, ঠিক আছে? খেয়াল রাখবা সবাই। ঘটনাটা ঘটে হলো এই যে 1 2 3 4, এই দেখো এই যে সিঙ্গেল যেটা আছে না, সিঙ্গেল বলে, সিঙ্গেল তোমার থাকার কোনো অধিকার নাই, বুঝছো? তারে একেবারে লাস্টের রুমে ফাটিয়ে দেয়। এই যে এখানে ফাটিয়ে দিয়া এই যে এখানে 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 বসে, এই একটা অ্যামোনিয়া এখানে বসে, একটা অ্যামোনিয়া এখানে বসে, একটা অ্যামোনিয়া এখানে বসে, একটা অ্যামোনিয়া কোথায় বসে? এখানে বসে। তাহলে সংকরীকরণ কি হয়? এই যে ডি, এই যে ডিতে কয়টা? একটা ডি। এই যে এস কয়টা? একটা এস। পি কয়টা? দুইটা। হয় ডি এসপি2 সংকরীকরণ। এবং আকৃতিটা হয় এরকম, কপার 2+, এখানে 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 আর এখানে। এই যে এখানে হয় অ্যামোনিয়া একটা, এখানে অ্যামোনিয়া একটা, এখানে অ্যামোনিয়া একটা, আর এখানে অ্যামোনিয়া কি হয়? একটা হয়। তাহলে এই যে এর আকৃতি হয় সমতলীয় বর্গাকার। কি হয়? সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। এটা কেন এরকম হয়েছে এবার বুঝতে পারছো? হওয়ার কথা ছিল sp3 চতুস্তলকে, হয়ে সমতলীয় বর্গাকার। কারণ বিজ্ঞানীরা এটা লক্ষ্য করছে ইউভি রশ্মি পরীক্ষার মাধ্যমে। ক্লিয়ার? তাইলে কেউ গঠিত হয়, এবার পুরোটা বুঝতে পারছো সবাই? ঠিক আছে। S2 এর আকৃতি বি আকৃতির মতো কেন? তোমরা সবাই এটা জানো যে H2O কোন সংকরীকরণে আছে? বলো, এগুলো সব পারো। sp3 সংকরীকরণে আছে। sp3 সংকরীকরণ থাকা সত্ত্বেও তার দেখো, তাহলে আমরা বলি কি, দেখো এই যে H2O কোন সংকরীকরণে আছে বলো তো? sp3। এই সংকরীকরণে থাকা সত্ত্বেও এর বন্ধন কোণের মান এবং আকৃতি সবই কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। কেন? মুক্তজোর ইলেকট্রনের প্রভাব। কিসের প্রভাব? মুক্তজোর ইলেকট্রনের প্রভাব। কারণ এই অক্সিজেনে 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন থাকে, এই জন্য এর আকৃতিটা দেখতে পাই আমরা এরকম হয়ে যায়। দেখো এই যে এরকম 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 এরকম, দেখো এই যে মুক্তজোর 2 জোড়া, এই আর এখানে 2 জোড়া কি বন্ধন জোর। এই যে লোন পেয়ার আমরা জানি লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার আর কি বন্ড পেয়ার, তারপরে হলো কি বন্ড পেয়ার আর কি বন্ড পেয়ার। তাইলে দেখো এলপি, তাইলে BSEPR রুল, এই রুলটা হলো কি BSEPR রুল। তাইলে দেখো এই যে এখানে লোন পেয়ার বিকর্ষণটা কি হয়? সবচেয়ে বেশি হয়। লোন পেয়ার 2 ধরনের বিকর্ষণ এখানে থাকার কারণে এর বন্ধন কোণের মানটা চেঞ্জ হয়ে যায়। বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি না হয়ে যায় 160.5 ডিগ্রি, 5 ডিগ্রি কমে যায়। আর এর আকৃতি হয়ে যায় যে উল্টা বি আকৃতি। ঠিক আছে? কি হয়ে যায়? বি আকৃতি। বি আকৃতি অনেক জায়গায় বলে, অনেক জায়গায় উল্টা বি আকৃতিও বলে। ঠিক আছে? এই কথা। তাহলে আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার? এই পড়াগুলা আসবেই যেই কোনো পরীক্ষায়। সন্নিবেশ সংখ্যা বলতে কি বোঝায়? যতটা লিগ্যান্ড একটা জটিল যৌগে থাকবে সেটাই তার সন্নিবেশ সংখ্যা। একটু আগে একটা যৌগ দেখছিলাম আমরা, এখানে বলো সন্নিবেশ সংখ্যা কত? লিগ্যান্ড কয়টা? 4টা। এই যে অ্যামোনিয়া লিগ্যান্ড, তাই তো? এখানে কয়টা লিগ্যান্ড? 4টা। তাহলে সন্নিবেশ সংখ্যা কত? 4। আমি যদি এখানে আরেকটা যৌগ লেখা বুঝিয়ে দিই তাহলে ইজিলি আমরা মুখস্থ রাখতে পারবো। যদি আমি বলি যে FeCN6, বলো এই সন্নিবেশ সংখ্যা কত এখানের? 6। গুড, পেরে গেছো। কোনো একটা জটিল যৌগে যতটা লিগ্যান্ড, এই যে লেখবা সুন্দর করে, কোনো একটা জটিল যৌগে যতটা লিগ্যান্ড থাকে তা সেটাই তার সন্নিবেশ সংখ্যা। তখন একটা জটিল যৌগ দিয়ে দিবা, বলবো তার সন্নিবেশ সংখ্যা এত। ঠিক আছে?
এই যে K4FeCN6 আয়নিক সন্নিবেশ সংখ্যা কত? তাহলে 6 শেষ। আচ্ছা NH3 গঠনের সমষ্টি, কিন্তু অ্যামোনিয়াম আয়নে একটি সন্নিবেশ বন্ধন থাকে কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় এসেছে। দেখো অ্যামোনিয়া এর গঠন সমযোজী, অ্যামোনিয়া কিন্তু সমযোজী, কারণ কি কত সুন্দর নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন শেয়ার করে আছে ইলেকট্রনগুলো। ঠিক আছে, কারণ এই যে নাইট্রোজেন ধরো এখানে 2টা আর এখানে কয়টা 1 2 3 4 এই 5, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সুন্দর অ্যামোনিয়া গঠন করে ফেলছে। তাহলে একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেন শেয়ার করে আছে। কিন্তু যখনই অ্যামোনিয়াম আসবে, দেখো এটা সমযোজী বন্ধন, বাট যখন অ্যামোনিয়ামটা আসছে তখন কিন্তু একটা H+ কি আসছে, বাড়তি আসছে। এই H+টা কিন্তু এখানে আইসা যে বসবে, আমি কি দেখ, আমি যদি বলি এই দেখা, হ্যাঁ অবশ্যই দিবা। আমি যদি এখন এইটাকে এইভাবে দিয়ে দিই তাহলে কি পসিবল? কারণ নাইট্রোজেন যোজনী কত 3, তাহলে কি হইলো না। এই জন্য এই যে সে H+, সে আইসা এখানে আল্লাহর রাস্তায় এসে বসবে, এবং এই যে বন্ধনটা নাম সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। দ্বিপদার্থিক ইলেকট্রন যুগল দানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তার নাম কি? সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধনে শুধু একজনই ইলেকট্রন খালি দিব, একজনই খালি দিব, এখানে দুইজনের কোনো লাভ না। বুঝতে পারছো কথা? একজনে দিব। যেমন এই যে আমরা দেখছি টেট্রাঅ্যামিন কপার আয়ন, এই যে কপারটা ইলেকট্রন কি করছে নিচে দান করছে অ্যামোনিয়া লিগ্যান্ড। এই লিগ্যান্ডগুলো কোন বন্ধন গঠন করে? সন্নিবেশ বন্ধন। সবগুলা লিগ্যান্ড কোন বন্ধন গঠন করে? সন্নিবেশ বন্ধন। ঠিক আছে।